হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাই আছেন? হ্যালো। কি, ওটা তো টাইম শেষ হয়েছে, কালকে আসতে হবে, সব চলে গেছে। আসসালামু আলাইকুম। হ্যালো, এখন দিয়ে দিলে হবে? হ্যালো। মোহন ভাই শুনতে পাচ্ছি। এজাজ ভাই, ওই যে স্যার ভাই, হচ্ছে জয়েন করবেন, এই যে এই 5 মিনিটের ভিতরে জয়েন করবেন, স্যারে ভুলে গেছিলেন আর কি। ও আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের 18 ব্যাচ কি অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিবেন? এই এপ্রিলে এক্সাম দিতে পারবে? ক্লাস তো শুরু হয়েছে মাত্র, একটু ধৈর্য ধরেন, সবকিছু হবে। ইনশাল্লাহ সবাই পরীক্ষা দিতে পারবেন, টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই।
কেমন আছেন সবাই? ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি জি, কি অবস্থা আপনাদের? রমাদান মোবারক। রমজান মোবারক স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ। হ্যাঁ, আপনাদের গত দিনের লাস্ট কোন চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম? ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাই আমাদের ক্লাসে ওই যে আহ, আপনারা কি গ্রুপে মেসেজ পাঠিয়েছেন যে ক্লাস শুরু হয়েছে? ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল ফয়সাল, ছিল আর একটা মেয়ে ছিল। কেউ কোনো কথাই বলতেছেন না। ফয়সাল, ফয়সাল ইকবাল আছেন তো? ফয়সাল, স্যার আমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। ফয়সাল, ও আচ্ছা। আপনার সাথে একটা মেয়ে ছিল না ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ওর নাম কি? স্যার যিনি সিআর ওনার নাম হচ্ছে ফয়সাল শিকদার স্যার। আমি সিআর। ও আচ্ছা, সিআর সিআর ফয়সাল শিকদার, ওনাকে ফোন দিবেন। আরেকজন লেডি ছিল, ওর নাম কি? আমরা তো ভুলে গেছি। আপনার ওনাদেরকে একটু ফোন দিবেন, ক্লাসে জয়েন করার জন্য বলবেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওনাদেরকে একটু ফোন দিয়ে ক্লাসে জয়েন করার জন্য বলবেন। স্যার, ওনাদের তো পার্সোনালি কারো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই তো স্যার। এখানে তো অনেকেই আছেন, 42 জন। আপনারা যদি রেসপন্স করেন তাহলে পাই। না, ওই আমি বলতে চাচ্ছি যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আপনারা তো কমিউনিকেট করতেছেন না, প্রবলেমটা তো ওইটা, ব্যাপারটা বুঝছেন?
আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কোশ্চেনের উত্তর দেন না, এটা হলো প্রবলেম। ব্যাপারটা বুঝছেন? এই জন্য ক্লাস কন্ডাক্ট করতে গেলে রিপ্রেজেন্টেটিভ সিআর ইজ রিকোয়ার্ড, যেটা আপনাদের ক্ষেত্রে একদমই হয় না। আমি যেমন জিজ্ঞাসা করতেছি লাস্ট ক্লাসে আমরা কোন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, আপনারা কিন্তু নোবডি ইজ রেসপন্ডিং। এটার মানেটা কি ফয়সাল? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মানে লাস্ট ক্লাসে আপনি ছিলেন না, যারা ছিল তারা তো কেউ কিছু বলতেছে না। ব্যাপারটা বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমি কি মনে করব, আজ দে রিয়েলি লিসেনিং দ্য ক্লাস? অর্পিতা আছেন? অর্পিতা, অর্পিতা দেখতেছি। অর্পিতা, অর্পিতা আসেন, অর্পিতা সাহা। স্যার আমরা সবাই আছি, শুনতেছি। আমার মনে হয় অনেকে রোজা লেগে গেছে তো স্যার, এই জন্য একটু রেসপন্স কম করতেছি আমরা, এই আর কি স্যার। না, এটা কোনো কথা হলো? রোজা মানে এক দুই লাইনে কথা বলবেন, এটার জন্য রোজার সাথে কি সম্পর্ক? সবাই আসি, কেউ নোবডি। জুয়েল রানা আছেন? জুয়েল রানা। স্যার আছি স্যার। জি জি, জুয়েল রানা, লাস্ট ক্লাসে আমরা কোন চ্যাপ্টার পড়িয়েছিলাম? লাস্ট ক্লাসে ছিলেন আপনি? স্যার আমি হসপিটালে ছিলাম তো স্যার, আসলে ওইভাবে কনসেন্ট্রেট করতে পারিনি স্যার। ও আচ্ছা। ক্লাস রিপ্রেজেন্ট সিআর এর নাম্বার আছে না আপনার কাছে? ওই যে ফয়সাল ইকবালের নাম্বার, ফয়সাল শিকদারের নাম্বার আছে না কারোর কাছে? আচ্ছা। তো দুইটা ব্যাচ প্যারালালি চলতেছে। আচ্ছা, যাই হোক। স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি 10 থেকে 13। চ্যাপ্টার 12টা কি পড়ানো হয়েছিল না? 12টা তো মনে হয় শেষ করা হয়েছিল, রাইট? চ্যাপ্টার 12 শেষ করা হয়েছিল আপনাদের? কেউ বলতে পারবেন না? চ্যাপ্টার 12টা শেষ করেছিলাম আমি। ক্লাসের কেউ বলতে পারবেন না? রাসেল সরকার, রাসেল আছেন? আপনার টুয়েলভে কি ছিল? হুম, কে বলছেন প্লিজ? মোহাম্মদ মঞ্জুর, মঞ্জুর। লাস্ট ক্লাসে কোন চ্যাপ্টারটা শেষ করা ছিল? চ্যাপ্টার লাস্ট 12। ক্লাস মঞ্জুর, ইয়েটা কন্টেন্টটা বুঝতে পারতেছি না, চারটা দিকে বুঝতে পারতেছি কি ছিল। চ্যাপ্টার 12 শেষ হয়েছিল? আচ্ছা, 607-এ যাই, আমরা 607 নম্বর পেজে যাই। আমরা আরো আইটা পড়েছিলাম আর কি, আমরা এটা সেলফ টেস্ট কোশ্চেন গুলো পড়েছিলাম, ঠিক আছে? আই থিংক আমার রেকর্ড অনুযায়ী আপনার চ্যাপ্টার 12টা আমরা শেষ করেছিলাম। আচ্ছা, লেটস সে আমরা চ্যাপ্টার 13 থেকে শুরু করি আর কি। সো আমরা চ্যাপ্টার আরওআই এর আমরা কিছু ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দেখেছিলাম আরওআই দিয়ে, তারপর রেসিডুয়াল ইনকাম দিয়ে। মঞ্জুর, ঠিক আছে? শুনতেছেন? সবাই শুনতেছেন? আরো আই করা হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না। জি জি, আরওআই করেছিলাম এবং আর আই রেসিডুয়াল ইনকামের কিছু এক্সাম্পল করেছিলাম, ঠিক আছে?
এই যে এটা করেছিলাম, এটা ওই চ্যাপ্টার 12টা আমরা শেষ করেছিলাম, চ্যাপ্টার 13 শুরু করছি। আপনারা চ্যাপ্টার 12টা একটু আবার আপনারা দেখবেন আপনাদের মতন করে, যেহেতু আমরা পড়িয়েছিলাম। সো ওখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা ওগুলো আলাপ করতে পারি আর কি, ঠিক আছে? সো আপনাদের সার্টিফিকেট লেভেলের সার্টিফিকেট লেভেলের কারো কোনো এক্সামের কোনো ভালো রেজাল্ট আছে আপনাদের? আচ্ছা, আমরা বিজনেস প্ল্যানিং থেকে শুরু করি। ফয়সাল ইকবাল, জি স্যার। ফয়সাল ইকবাল, আপনি একটু খেয়াল করেন। আমরা এই চ্যাপ্টার 13 দিয়ে শুরু করছি আর কি, কেমন? যেহেতু চ্যাপ্টার 12 আমাদের গত ক্লাসে মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তো চ্যাপ্টার 13 দিয়ে আমরা শুরু করতেছি। সো প্রথমে আসতেছে বিজনেস প্ল্যানিং। বিজনেস প্ল্যানিংটা কেমন? হোয়াট ইজ বিজনেস প্ল্যানিং? এটা কি আমরা বলতে পারি? বিজনেস প্ল্যানিংটা কেমন? কেউ বলতে পারবেন বিজনেস প্ল্যানিং কি জিনিস? হোয়াট ইজ বিজনেস প্ল্যানিং? স্যার বিজনেসে সাকসেস হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আমরা ঠিক করি। কে বললেন? মঞ্জুর? স্যার নূর। নূর কি বললেন? বিজনেস সাকসেস মানে হওয়ার জন্য বিজনেসে আমাদের যে সাকসেস আমাদের হইতে পারে, বিজনেসে মেইন যে অবজেক্টিভ সেটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটার জন্য আমরা যে স্ট্র্যাটেজি ঠিক করি সেটার ক্ষেত্রে মানে সেটাই আমাদের প্ল্যানিং। এছাড়াও আমাদের শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশন না, আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে আহ, যেমন পাবলিক কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমরা স্যার স্ট্র্যাটেজি যেটা ঠিক করি এই আর কি। সো বিজনেস প্ল্যানিং, আমরা যদি বিজনেস প্ল্যানিং থেকে আমরা যদি দুটা লাইনে বলতে চাই, বিজনেস প্ল্যানিং ইজ অ্যাকচুয়ালি মানে কোম্পানির যে মিশন আছে কিংবা কোম্পানির যে গোল আছে, হুম, সেই গোলের সাথে মিল রেখে কোম্পানি যখন স্ট্র্যাটেজি ঠিক করে এবং স্ট্র্যাটেজি ডিফাইন করে এবং সে ওই স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে সে ওই দোজ গোলস গুলো অ্যাচিভ করে, কেমন? সো দিস ইজ বিজনেস প্ল্যানিং। এখন প্ল্যানিং আসলে প্ল্যানিং অনেক সময় এটা অনেক এক্সটেন্সিভ প্ল্যানিংও হয়, অনেক সময় এটা অনেক কংক্রিট প্ল্যানিং হয়, অনেক সময় কোনো স্পেসিফিক ফাংশন বেস হয়, হুম, বাট উইদিন দ্য ওভারঅল কর্পোরেট স্ট্রাকচার। তো বিজনেস প্ল্যানিং কখনই হবেন এমন কিছু হবে না যেটা কিনা ধরেন লাইক মানে আপনার ওভারঅল বিজনেস গোল বা ওভারঅল বিজনেসের মিশন ভিশনকে কন্ট্রাডিক্ট করে, এরকম কোনো প্ল্যানিং অবশ্যই হবে না। তো বিজনেস প্ল্যানিংটা আসলে আমাদের সাধারণত বিজনেস প্ল্যানিংটা আমরা শর্ট টার্ম পিরিয়ডের জন্য সাধারণত বিজনেস প্ল্যানিংটা করে থাকি। হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেরকম আমরা একটু লং টার্ম প্ল্যানের জন্য ধরেন 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য করে থাকি, কিন্তু বিজনেস প্ল্যানিংটা আমাদের আসলে অ্যানুয়ালি করা, অ্যানুয়াল বিজনেস প্ল্যান। হ্যাঁ, তো এটা সাধারণত আমরা এই পিরিয়ডের জন্য করে থাকি। বিভিন্ন ধরনের বিজনেস প্ল্যান আছে, যেমন অপারেশনাল প্ল্যান, তারপরে হলো স্ট্র্যাটেজিক প্ল্যান, কেমন, তারপর টেকনিক্যাল প্ল্যান, তারপর কন্টিজেন্সি প্ল্যান, এই ধরনের বিভিন্ন ধরনের প্ল্যান আছে। তো এখানে দেখেন একটা উম, এখানে একটা সুন্দর
একটা কথা বলছে যে এখানে প্ল্যানটাকে আবার অন্য ডাইমেনশনেও একটু কথা বলেছে, সেটা আমরা দেখবো যে একটা বিজনেস প্ল্যান করতে গেলে আমরা কি করছে। দেখেন এখানে বলছে বিজনেস প্ল্যান ইজ এ ডকুমেন্ট হুইচ ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড অ্যাজ এ পার্ট অফ দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং ফর ফান্ডিং. It is a critical document for the potential investor. The contents of a business plan may include statement of a purpose, a description of the business, financial data, and supporting documents. Hmm. একটু পরে সো বিজনেস প্ল্যান, এখানে দেখেন একটা স্মল বিজনেসের একটা প্ল্যান দিয়ে, এটা কি এলিমেন্টস অফ এ বিজনেস একটা প্ল্যান দিয়েছে আর কি। সো এখানে দেখেন কিছু টেবিল অফ কন্টেন্টস এর ভিতর কিছু কম্পোনেন্ট দিয়েছে, ডেসক্রিপশন অফ দ্য বিজনেস, মার্কেটিং, কম্পিটিশন, অপারেটিং প্রসিডিউর, পার্সোনেল, বিজনেস ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ডেটা। তারপর ফাইন্যান্সিয়াল ডেটার ভিতরে আবার বিভিন্ন রকম ইয়াগুলা দিয়েছে। সো এনিওয়ে, এখন আমরা যে জিনিসটা এখানে বিজনেস প্ল্যান আর স্ট্র্যাটেজিক, আরেকটা কি দেখলাম আপনাকে, যে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখেছি আমরা। স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমরা একটু দেখি। স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি মঞ্জুর? হোয়াট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যান? স্যার, যেটা লং টার্মের জন্য নেওয়া হয় আর বিজনেসের কর্পোরেট অফিস থেকে বেসিক্যালি হলো উপর একদম আপার লেভেলের ম্যানেজমেন্ট থেকে যে ডিসিশন গুলো নেওয়া হয় লং টার্মের জন্য। স্ট্র্যাটেজিক প্ল্যান। সো স্ট্র্যাটেজিক প্ল্যানটাও কিন্তু এক ধরনের বিজনেস প্ল্যান, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের বিজনেস প্ল্যান, বাট এটা স্ট্র্যাটেজিক প্ল্যানের যে মেইনলি, এটা যদি বলি যে বিজনেস প্ল্যানটা আপনার মিশন দিয়ে শুরু হয়, তার অবজেক্টিভের সাথে অ্যালাইন করে করা হয়। আমি যদি স্ট্র্যাটেজিক প্ল্যানের কথা বলি, এটা অ্যাকচুয়ালি ডিফাইন করে দ্য ভিশন অফ ফিউচার অ্যান্ড আইডেন্টিফাই দ্য, এবং ভিশন থেকে শুরু করে এবং এরপরে আইডেন্টিফাই করে তার গোলস, অবজেক্টিভস, আদার যে জিনিসগুলা। হুম সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট
যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ যদি আমরা প্রথম ধাপটা বলি, যে প্রথম ধাপটা হলো মানে ওদের একটা 5টা প্রসেস আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর। প্রথম ধাপটা হলো যে বিজনেস স্ট্র্যাটেজিটাকে ঠিক করা বা অ্যাসেস করা, অ্যাসেস এর কারেন্ট বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট, এটাকে অ্যাসেস করা। এরপর গোলস অ্যান্ড অবজেক্টিভ ঠিক করা, এরপর স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করা, এরপর ইমপ্লিমেন্ট করা, এরপরে আই মিন রিভিশন করা বা রিভাইজ করা বা রিস্ট্রাকচার করা যদি প্রয়োজন হয়। তো সো দিস ইজ বেসিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যান। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আহ, আহ, আমরা যখন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে যাব, when we implement strategy, implementing strategy requires corporate strategy. কর্পোরেট স্ট্র্যাটেজিকে তখন আমাদের দুইটা ভাবে আমাদেরকে ভাগ করতে হবে। Implementing strategy requires corporate strategy to be broken down into functional strategies and operational plans. So আমাদের কর্পোরেট স্ট্র্যাটেজি, আমরা যদি বলি কর্পোরেট স্ট্র্যাটেজিটাকে আমরা মূলত দুইটা ভাগে আমরা ভাগ করতেছি এখানে। একটা হলো ফাংশনাল স্ট্র্যাটেজি। ফাংশনাল স্ট্র্যাটেজি কি কেউ বলতে পারবে? আর দ্বিতীয়ত বলতেছি আমরা অপারেশনাল প্ল্যান। স্যার অপারেশনাল হলো স্যার আমাদের ডে টু ডে বিজনেসের জন্য যে ধরনের প্ল্যান গুলো নিতে হয় সেটা হলো স্যার অপারেশনাল। আর ফাংশনাল বলতে স্যার আমাদের ওই যে বিভাগীয় যে ইয়েগুলি আছে তো, যে আমাদের অ্যাডমিন, তারপরে ফাইন্যান্স, যে তারপরে এইচআর, এই জি স্যার, এখান থেকে যে ডিসিশন গুলো বা স্ট্র্যাটেজি গুলো আসে ওগুলি হলো আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজি। ধরেন আপনার ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, হিউম্যান রিসোর্স আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ইনোভেশন আছে, অপারেশনস আছে, ঠিক আছে, পারচেজিং আছে। তো এইগুলা বেসিক্যালি এই ফাংশন গুলো হলো দিজ আর দ্য ফাংশনাল strategies. Okay. Yeah, these are the functional strategies. I mean, these are really to be in line with, হ্যাঁ, আমরা এটা ইয়ে করতে পারি, ঠিক আছে, এই কি বলে ফাংশন অনুযায়ী ভাগ করতে পারি, ঠিক আছে। এবং ফাংশনাল স্ট্র্যাটেজির আরেকটা বিষয়বস্তু হলো, দেখবেন আপনারা খেয়াল করবেন যে এই যে ফাংশন অনুযায়ী যে আমরা স্ট্র্যাটেজি ঠিক করি, এটা আলটিমেট অবজেক্টিভ কি? হোয়াট ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ ফাংশন ওয়াইজ স্ট্র্যাটেজি ঠিক করার? ফাংশন ওয়াইজ স্ট্র্যাটেজি সেট আপের আলটিমেট অবজেক্টিভ কি? কে বলতে পারবে? বিজনেস অবজেক্টিভ কে অ্যাচিভ করা স্যার। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করতে হবে না? জি স্যার, রাইট? রাইভালদের আপনি ধরেন, এগেইনস্টে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে। হ্যাঁ, আপনি ধরেন কস্ট লিডারশিপ নেবেন নাকি ভ্যালু ডিফারেন্সিয়েশন নেবেন? কস্ট নাকি ভ্যালু ডিফারেন্সিয়েশন, এই দুইটা কি আপনাকে ইয়া করতে হবে কিনা? জি স্যার, যে কোনো একটা অথবা দুইটা, এটা আমার বিজনেসের নেচার বুঝে আমাকে যে কোনো একটা জায়গায় ফোকাস করতে হবে। তো যখন আপনি ফাংশন গুলোকে আপনি প্রপার স্ট্র্যাটেজির আলোকে আনবেন, তখন কোনো না ফাংশন আপনাকে আপনার এফিসিয়েন্সির কারণে দেখা গেল আপনি ফাইন্যান্সটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতেছেন, তখন দেখা যাবে যে আপনার কস্টিংটা কমে গেছে, রাইট? কস্টিংটা কমে যাওয়ার কারণে কি হবে? কস্টিংটা কমে যাওয়ার কারণে কি হবে? তাহলে সে তার রাইভালদের থেকে এগিয়ে থাকবে স্যার। ইয়েস, কস্টিংটা কমে যাওয়ার কারণে তখন আপনার কস্ট লিডারশিপ হইতে পারে, রাইট? আপনি দেখা গেল যে ইন্ডাস্ট্রিতে আপনি লো কস্ট প্রোভাইডার হয়ে যাচ্ছেন, আপনি লো কস্টে মিনিমাম কোয়ালিটি এনশিওর করতেছেন। কথাটা বুঝতে পারছেন? তো সো এইভাবে আপনার ইয়েটা আসতে পারে। আবার দেখা গেল যে ভ্যালু ডিফারেন্সিয়েশনের জন্য, যেমন আমরা বললাম যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের জন্য যে ভ্যালু ডিফারেন্সিয়েশন, এক্ষেত্রেও আপনার ফাংশনাল স্ট্র্যাটেজিস গুলো খুব ইনলাইন করে কাজ করে আর কি। কেমন?
আচ্ছা, ফাইন্যান্স ফাইন্যান্স ফাংশন গুলো কি হতে পারে? একটা কোম্পানির ফাইন্যান্স ফাংশন গুলো কি হতে পারে, বা ফাইন্যান্সের রোল গুলো কি হতে পারে? ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে কিভাবে কাজ করতে পারে? স্যার এটা আলটিমেটলি কস্ট রিডাকশনের যে ম্যাটারটা, কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ আমাদের যে ডেপ থাকে, সে আলটিমেট ডব্লিউসিসি যাতে আমাদের কম আসে। আবার এটা হইতে পারে যে কোন প্রজেক্টে আমরা ইনভেস্ট করব, সেটাও ফাইন্যান্স দেখতে পারে। একটা ফাইন্যান্স ফাংশন যদি আমরা বলি যে ফাইন্যান্স ফাংশন গুলা কি কি হতে পারে, মোটা দাগে বলি আমরা একদম, ধরেন স্পেসিফিক, যেমন একজন বললেন যে কোন প্রজেক্টে, তার মানে সে যেটা বলতে চাইলো তার কথা অনুযায়ী ইনভেস্টমেন্ট আমি বুঝতে পারি, রাইট? ইনভেস্টমেন্ট ডিসিশনটা ফিনান্স দিচ্ছে, রাইট? আর কি দিবে সে? তো আর ইয়ে কি বললেন, আরেকজন কি বললেন? একজন তো বললেন কোন প্রজেক্টে ইনভেস্ট করব, সেটা ইনভেস্টমেন্ট ডিসিশন। আরেকজন বললেন কি? আর আরেকটা হলো যে আমি যখন ফাইন্যান্স কালেকশন করব, আমার কোম্পানির প্রয়োজনে যখন ফাইন্যান্সটা কালেক্ট করব লোন থেকে বা ইকুইটি থেকে, যাতে কম কস্টে যাতে আমি সেটা নিতে পারি। তাহলে এটা ও যেটা বললো এটা ফাইন্যান্সিং এর কথা বলতেছে, তাই না? ফাইন্যান্সিং, ডেট, রেজিং ক্যাপিটাল থ্রু ডেট অর ইকুইটি, রেজিং ক্যাপিটাল, যে ডেট ইকুইটি কোনটা আমি ইউজ করব, ডেটে ইউজ করব না ইকুইটিতে ইউজ করব, কোনটাতে কস্ট অফ ক্যাপিটাল মিনিমাম, তাই না? রাইট? কোনটাতে কস্ট অফ ক্যাপিটাল মিনিমাম, আমরা এটা এই ধরনের ডিসিশনে যাচ্ছি, রাইট? আচ্ছা, আরেকজন কি বললো? আমরা এই জিনিসগুলো একটু জানি, কারণ আমরা সবই জানি, কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজ বিজনেস স্ট্র্যাটেজি পরীক্ষার সময় কোশ্চেনে যদি আমরা বুঝতে না পারি যে ওরা কি জানতে চাচ্ছে আপনার কাছ থেকে, এবং উত্তরটা তাহলে আমাদের পরিপূর্ণভাবে ভুল হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? সো এখানে আসলে কোশ্চেন বোঝা এবং অ্যান্সারের লাইন বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, বলেন আমাকে, এরপরেরটা কি হতে পারে বলেন? একটা ইনভেস্টমেন্ট ডিসিশন হইতে পারে, ফাইন্যান্সিং ডিসিশন হইতে পারে, এরপর? আচ্ছা, লিকুইডিটি, একটা কোম্পানির লিকুইডিটি ডিসিশনটাও তো ফাইন্যান্সই নিবে, তাই না? রাইট? জি স্যার, অ্যাভেলেবেল লিকুইডিটি তো আমার অবশ্যই থাকতে হবে কোম্পানির, আমার ডেইলি অবশ্যই, বেসিসের মানে অবশ্যই, লায়াবিলিটি মিট করার জন্য। অবশ্যই। তাহলে লিকুইডিটি একটা গেল, আরেকটা কি হতে পারে? কন্ট্রোল এন্ড মনিটরিং স্যার। হুম, কন্ট্রোল এন্ড মনিটরিং। কন্ট্রোল অ্যান্ড মনিটরিং তো আসলে এটা তো কমন একটা কাজ, এটা ফাইন্যান্সেরও কাজ, মার্কেটিং এরও কাজ, এইচআর এরও কাজ। আমি ফাইন্যান্স ফাংশন বলতেছি। আপনি যেটা বললেন সেটা হলো পটেটোর মতন, সবকিছুর সাথেই যায়। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলতে পারেন, ইয়েস। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা কাজ বলতে পারে। স্যার ডিভিডেন্ড ডিসিশন কি আসবে না? অবশ্যই ডিভিডেন্ড ডিসিশনস আসবে, ডিভিডেন্ড ডিসিশনস। আর কি হতে পারে? ক্যাশ ফ্লো স্যার। হ্যাঁ, ক্যাশ ফ্লো হতে পারে। আর কি হতে পারে? আচ্ছা, ওভারঅল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা স্যার। আচ্ছা, আমি 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 তোমাকে বলতেছি, একটু আপনারা একটু হোল্ড করেন।
সো ফাইন্যান্স ফাংশন, ক্যাশ ফ্লোজ বললেন অনেকে, ক্যাশ ফ্লোজ বলেছেন না, ডিভিডেন্ড ডিসিশন বলছেন, তো মোটামুটি কাভার হয়ে গেছে। আর কোনো কিছু বাকি আছে ফাইন্যান্সে? স্যার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা আসলে রিলেটেড। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ অলসো পার্ট অফ ফাইন্যান্সিং ডিসিশন। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ফাইন্যান্স। তাহলে এখন এই যে ফাইন্যান্সিং যে ডিসিশন গুলো আমরা পড়লাম, এখন এটার সাথে স্ট্র্যাটেজি সম্পর্কটা কি, এবার এটা বুঝি। আমাদের লিঙ্ক করতে হবে, নাহলে তো আমরা এটা পড়ে মুখস্থ করে এটা অ্যান্সার করতে পারবো না, বুঝতে পারছেন? বিজনেস স্ট্র্যাটেজির সাথে মূল যে জিনিসটা, স্ট্র্যাটেজির সাথে ফাইন্যান্স, স্ট্র্যাটেজির সাথে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির সাথে ফাইন্যান্স ফাংশনের সম্পর্কটা কি, এইটা আমরা একটু জানতে চাই এখন। কে বলবেন এটা? স্যার এটা কোশ্চেন আপনি কঠিন বলেন কঠিন হয়ে গেল, কোশ্চেন কঠিন হয়ে গেছে নাকি? কঠিন কোশ্চেন স্যার হয়ে গেছে। মূলত তো স্যার এই যে বিজনেসের মানে আমাদের তো বিজনেসের সব ফাংশনের সাথেই তো আমাদের ইয়েটা মানে বিজনেসের যে মিশন বা অবজেক্টিভ যেটা সেটা ফুলফিল করতে তো আমাদের এটা যেমন প্রকিউরমেন্ট কোড ফান্ড আর ইউটিলাইজেশন অফ ফান্ড এই দুইটা ক্ষেত্রে তো স্যার আমাদের এই ফান্ড ফাইনান্সিয়াল রোলটা লাগে সেক্ষেত্রে স্যার স্ট্র্যাটেজির সাথে কিভাবে মিল আপ করবো স্যার এই তো এটাই তো ইয়া, এখন স্যার আপনি তো পড়তেছেন স্ট্র্যাটেজি। এখন আপনার ফাইন্যান্স ফাংশনটাকে যদি স্ট্র্যাটেজির সাথে লিঙ্ক করতে না পারেন, তাহলে তো আপনি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি নিতে পারবেন কি? স্যার যদি আমি যদি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজির সাথে ফাইন্যান্সের রিলেশন হলো, ফাইন্যান্স হলো একটা যে কোনো বিজনেসের ব্লাড হিসেবে কাজ করে। যদি আমার ফাইন্যান্সিং ডিসিশন গুলো যদি ঠিকভাবে না হয়, তাহলে আমি কিভাবে বিজনেসের লং টার্ম স্ট্র্যাটেজি নিতে পারবো? ওকে, রাইট। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট লিঙ্কটা কি? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, এটা ডিসএগ্রি করছি না, এটা ঠিক আছে, এটার সাথে সম্পর্ক আছে যে হ্যাঁ, আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো, ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলো ঠিক না করি, তাহলে আমরা লং টার্ম স্ট্র্যাটেজিক ডিসিশন গুলা কেমনে ঠিক করব, ঠিক আছে। বাট মানে আমি আরেকটু 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 আমি বেশি লিঙ্ক চাচ্ছিলাম। মানে লিঙ্কটা আর হলো, ধরুন আপনি ডিভিডেন্ড দিবেন এখন, হ্যাঁ এখন দিচ্ছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ফাংশন এখন যদি আমরা অ্যাট প্রেজেন্ট করছি, এটা হলো অ্যাট প্রেজেন্ট করছি, ফিউচারে আমরা কিভাবে এই ফাইন্যান্সের যোগানটা ঠিক মতো আসবে, ইনভেস্টমেন্টে কত রিটার্ন আসতে পারে, তারপরে কত প্রফিট আসতে পারবে, যারা হেলদি ডিভিডেন্ড সম্ভব, এগুলা ভবিষ্যৎকে চিন্তা করে যে প্ল্যানিং করে রাখা, সেটাই স্ট্র্যাটেজিক প্ল্যান। সেটা শুধু ফাইন্যান্সের একটা ডাইরেক্ট রিলেশন আছে। স্যার এক্সকিউজ মি স্যার বলবো? প্লিজ প্লিজ আপনারা ফিল ফ্রি, কারণ আপনাদের এই যে এই অ্যান্সার গুলো না, এটাই কিন্তু আসলে ওই যে আপনারা পরীক্ষার হলে যে মানে যে অ্যান্সার করবেন, একটা কেসের যে অ্যান্সার করবেন, আপনার অ্যান্সার গুলো কিন্তু এইরকমই হবে, কারণ ওখানে কিন্তু কোনো স্পেসিফিক কমন পড়বে না, একটা কেস বেস থাকবে, কেস অনুযায়ী আপনাকে বলতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, বলেন স্যার প্লিজ। এখন যদি স্যার আমি ফাইন্যান্সটাকে যদি স্যার স্ট্র্যাটেজির সাথে রিলেট করতে চাই, তাহলে যদি স্যার আমি ধরে নেই যে আমার লক্ষ্যটা হচ্ছে ভবিষ্যতে আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব, আর সেই প্রফিট ম্যাক্সিমাইজ করবো এবং কস্টটা রিডিউস করব, তো সেই অনুসারে যদি আমি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে যদি স্যার আমি ফাইন্যান্সটা একটা বিরাট ভূমিকা কিন্তু এখানে আছে। সেই ক্ষেত্রে কোন সেক্টর থেকে আমি অর্থটা সংগ্রহ করলে বা ফাইন্যান্স করলে সেখানে আমার ক্যাপিটাল কস্টটা কম হচ্ছে, এবং আমার যে একটা ইয়ারকে যদি ইয়ারকে টার্গেট নিয়ে যে আমি বছর শেষে 20% রেভিনিউ করব, সেই ক্ষেত্রে আমি ওইটাকে 4টা বা 3টা ভাগে ভাগ করলে তখন আমি প্রতিটা কোয়ার্টারে যদি মেজারমেন্ট করি, সেখানে আমার কি গ্যাপ হচ্ছে বা কোথায় কতটুকু ডেভেলপ হচ্ছে, ওই বিষয়গুলো তো স্যার ফাইন্যান্সের সাথে রিলেটেড। তো এইভাবেই তো স্যার এটা স্ট্র্যাটেজির সাথে রিলেটেড। ঠিক আছে, ফাইন, পারফেক্ট। স্যার এই আরো যে অনেক আপনি সুন্দর একটা হয়েছে। সাথে স্যার আপনি আরেকটা জিনিস বলেন না যে কস্ট লিডারশিপের যে স্ট্র্যাটেজি সেটাতে যাবে না ডিফারেন্সিয়েটে যাবে, এটা তো আমার ফান্ড টু উপরেই ডিপেন্ড করে স্যার।
এই তো একটা সুন্দর একটা কথা বলছেন, এতক্ষণে একটা খুব সুন্দর একটা কথা বলছেন যে আপনি প্রথম আপনার বটম লাইনটাই হলো যে আপনি একটা ব্যবসাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করতে গেলে আপনার যে বটম লাইন ছিল, একটা হলো কস্ট লিডারশিপ আর একটা হলো ভ্যালু ডিফারেন্সিয়েশন, তাই না? তা আপনি যদি কস্ট লিডারশিপে যান আর আপনার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যদি ভুল হয়ে যায়, আপনি কস্ট লিডারশিপ জীবনে এনশিওর করতে পারবেন? আপনার কস্ট বেড়ে যাবে না? জি স্যার, সেক্ষেত্রে আমি কম্পিটিটিভ ইয়েটা হারাবো সেক্ষেত্রে স্যার। আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা হারাবেন না? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হারাবেন, হারাবেন। এটা গেল একটা। আরেকটা হলো সবচেয়ে এখানে যে ফান্ডামেন্টাল থিং, এটা তো খুব ভ্যালুয়েবল একটা কথা বলছো। আরেকটা হলো যে এই যে আমরা যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতেছি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে তো আসলে লং টার্ম প্ল্যানিং, তাই না? লং টার্মে একটা কোম্পানির পারফরমেন্সটা কোন দিক দিয়ে ধাবিত হবে এবং কোম্পানি লং টার্মে কোথায় যাবে, এটাই তো তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, রাইট? তো যখন আপনার ফাইন্যান্সিয়াল যে ডিসিশনগুলা, এই প্রত্যেকটা ডিসিশনই কিন্তু মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে ডিরেক্টলি রিলেটেড। যেমন দেখেন আপনার একটা ইনভেস্টমেন্টটা কি লং টার্ম প্ল্যানিং এর পার্ট না? সো ইনভেস্টমেন্ট ডিসিশনটাও তো এক ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং। হতে পারে এটা ফাইন্যান্স ফাংশন, বাট এটাও তো ওয়ান টাইপ অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আপনি আপনি কোন সেক্টরে ইনভেস্ট করবেন, কেন করবেন, এর আরওআই কত, এর আরআই কত, এর এনপিভি কত, এর ইয়া কত, আইআরআর কত, এর প্রফিট পিআই কত, এগুলো সবকিছুই তো আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনের অ্যানালাইসিস এর পার্ট। তো সো এখানেই তো আপনাকে, আপনি ফাইন্যান্সিং ডিসিশনে যাবেন, আপনি ডেটে যাবেন না ইকুইটিতে যাবেন, ডেট ইকুইটির কস্ট কি, আপনার ওভারহেড ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটালের কস্ট কি, এই অনুযায়ী তো আপনার শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশন তৈরি হবে। তো শেয়ার হোল্ডারের এক্সপেকটেশন মিট আপ করা, কস্ট অফ ক্যাপিটালের মিট আপ করা, এটা কি ফাইন্যান্স ফাংশন না? আর পাশাপাশি এটা তো আলটিমেটলি এই ফাইন্যান্স ফাংশন কি, এটা কি শুধুই ফাইন্যান্সিয়াল ফাংশন? এটা তো আপনার আলটিমেটলি এটা লং টার্ম স্ট্র্যাটেজিক ফাংশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা পার্ট। আপনি ক্যাপেক্স করবেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করবেন, কেন করবেন, আপনার রেভিনিউ বাজেট কিরকম, আপনার অপারেটিং কস্ট কিরকম, আপনার ক্যাপেক্স কিরকম, এগুলোর ইন্টিগ্রেশনটা কোত্থেকে আসবে, রাইট? এগুলো সবই তো ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং। তো ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কন্ট্রিবিউশনস। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তো সো আমরা যদি এই কথাটাকে আরেকটু ঘুরায় বলি যে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বা ফাইন্যান্সিয়াল যে আমরা যে ফাইন্যান্স ফাংশনের কথা বললাম, এইগুলি ছাড়া অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা বা স্ট্র্যাটেজিক বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করা কোয়াইট ইম্পসিবল। এক কথায় শেষ। আপনার কথাটা বুঝতে পেরেছেন? এটা ছাড়া এটা করাই যাবে না। আপনি ধরেন লেটসে আপনি একটা ফাইন্যান্সিয়াল মডেলিং করলেন, এটা ফাইন্যান্সিয়াল মডেলিং আলটিমেটলি কি, এটা ফোরকাস্টিং করলেন, বাজেট করলেন, এটা তো আপনার পার্ট অফ ফাইন্যান্স রোল। আপনি পারফরমেন্স অ্যানালাইসিস করলেন, আপনি ধরেন বাজেট করে দেখলেন যে অ্যাকচুয়ালের সাথে বাজেটের কতটুকু ইয়ে আছে, আপনি অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট কি আছে, আপনি বের করলেন যে ধরেন আপনার লেটস সে নিউ প্রোডাক্ট লঞ্চ আপনার কি পরিমাণ ভায়াবল হবে, আপনার অ্যাকুইজিশন কিরকম ভায়াবল হবে, আপনার মার্কেট এক্সপ্যানশন কতটুকু করতে পারবেন, আপনি কস্ট কাটিং করতে গেলে আপনি কোন কোন সেক্টরে কস্ট কাট করতে পারবেন, আপনি ভ্যালুয়েশন করলে আপনার ফাইন্যান্সিয়াল ভ্যালু কত হতে পারে, সেটা কি ইনভেস্টমেন্ট ফিজিবল হবে কিনা, আপনার কম্পিটিটিভ অ্যানালাইসিসটা কেমন হবে, আপনার কম্পিটিটর ফাইন্যান্সিয়ালসটা নিয়ে আপনি দেখলেন যে আপনার স্ট্র্যাটেজিক পজিশনের সাথে তার ফাইন্যান্সিয়ালসটা কেমন কম্পারেটিভ, আপনি কোন কোন জায়গায় আগে আছেন, কোন কোন জায়গায় পিছিয়ে আছেন, রাইট? এই সব জিনিসই অ্যাকচুয়ালি স্ট্র্যাট। সো আমি যদি বলি যে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্স রোল এটাকে আসলে আলাদা করা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এটা আসলে একই একই কাতারের একটা জিনিস, ব্যাপারটা বুঝছেন? এবং দুইটাই আমি যদি বলবো যে মানে বড় একটা পিকচার, লং টার্ম গোলস অ্যান্ড অবজেক্টিভ ওভারঅল ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করে, কেমন? সো আই থিঙ্ক আপনারা মনে হয় জিনিসটা বুঝতে পেরেছেন, এখানে আসলে এর বাইরে আর কিছু বলার নেই।
এখন আসেন মার্কেটিং, আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? কেউ অ্যান্সার জি করতেছেন স্যার, না বুঝতে দেখছি। পেরেছি স্যার স্যার। জি স্যার আপনাদের কোনো সন্দেহ থাকলে আমাকে আরো কোশ্চেন করতে পারেন, আমি এই জায়গাটাতে দরকার হলে আরো সময় দিব আপনাদেরকে যদি লাগে, বাট যদি না লাগে দরকার নেই। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন, এখানে না বুঝার আমি কোনো, আপনারা সবাই যে যে অ্যান্সার গুলো বলেছেন, কেউ যে ভুল বলেছেন আমি বলবো না, সবার অ্যান্সার ঠিক আছে। বাট কোনো জিনিস আছে না যে আরো পরিষ্কার ভাবে রিলেট করা যায়, আমি ঠিক ওই পরিষ্কারটা করার চেষ্টা করেছি আপনাদেরকে, ঠিক আছে? আপনারা কেউ যে ভুল বলেছেন আমি এটা বলবো না, সবাই ঠিক বলেছেন। আচ্ছা, এখন আসেন মার্কেটিং প্ল্যানিং, এটা কি জিনিস, এটার কাজটা কি একটু বলুন। মার্কেটিং প্ল্যানিং এর কাজটা কি হবে? মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা। অফকোর্স মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা, বাট এতক্ষণ আমরা বয়ান দিয়ে আসছি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির সাথে কর্পোরেট স্ট্র্যাটেজির একটা বয়ান দিয়ে আসছি, তাই না? এখন কিন্তু আমরা বয়ানটা দিব এরকম যে কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে লিঙ্কড। আমাদের কোশ্চেন অফ ফোকাস বুঝতে হবে। তাহলে এখন মার্কেটিং স্ট্র্যাটেজিস বা মার্কেটিং প্ল্যানিং গুলো কি হতে পারে, মার্কেটিং স্ট্র্যাটেজিসটা কি, বা মার্কেটিং স্ট্র্যাটেজিস এর এক্সাম্পল গুলো কি কি আপনি যদি আমাকে বলেন। স্যার বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো যেগুলো নাকি আমার প্রফিট জেনারেট করবে লং টার্মের জন্য, কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করবে, সেই ধরনের প্রমোশন গুলো নিয়ে আমার কাজ করতে হবে, সেগুলোই মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবে। স্যার ব্র্যান্ডিং আছে, প্রমোশন আছে, পাশাপাশি স্যার আমার মার্কেট মার্কেটিং, এক্সপানশন যেটা আছে, আমি কোন ইয়েস, আমার কোর কোনটা, কোর আমার কার কাছে সেল করবো, আমি কি বাচ্চাদের আইটেম নিয়ে সেল করবো, না রিচ পিপলদের নিয়ে সেল করবো, না বড় ওমেন্সদের নিয়ে সেল করব? আমাকে কিন্তু এই জায়গাটা মানে টোটাল আমার মার্কেটটা ঠিক করতে হবে, আগে নিশ মার্কেটটা আগে ঠিক করতে হবে, আমি যে কোথায় ফোকাস করব। তো ফার্স্ট অফ অল, হ্যাঁ, সুন্দর কথা বলেছেন যে মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে দুইটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো সেলস, রাইট? আচ্ছা, আর একটা জিনিস হলো, আমি যদি এটার সাথে অ্যাড করতে চাই, একটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রাইট? অ্যাডভান্টেজ, এই দুটা জিনিস খুব জড়িত মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে। তো এখন আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ডিফাইন করবে যে আপনি আসলে কি ধরনের এফোর্টস দিবেন, ঠিক আছে? কি কারণে কি ধরনের এফোর্টস দিবেন টু ইনক্রিজ দ্য মার্কেট শেয়ার, হ্যাঁ, অ্যান্ড কি মার্কেট সেলস এনশিওর করাটা, অ্যান্ড শুধুমাত্র কি সেলস এনশিওর করবেন, সেলস এনশিওর করলেই হবে? হুম? আপনাকে শুধুমাত্র সেলস এনশিওর করলেই হবে? সেলস এর স্যার ইনশিওর করতে হবে, আমার মার্কেট শেয়ারও বাড়াইতে হবে স্যার। না, যে সেলস ইনশিওর কম্পিটিটিভ করে, অ্যাডভান্টেজ সেটার দিকে খেয়াল হ্যাঁ, সেলস প্লাস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই দুইটা জিনিস আপনাকে ডাইভার্ট করতে হবে। কারণ সেলস বাড়লে আলটিমেটলি আপনার মার্কেট শেয়ার বাড়বে, এটা ইনএভিটেবল, ঠিক আছে? সেলস যত বাড়বে মার্কেট শেয়ার বাড়বে। তো শুধু সেলস বাড়ালে হবে না, আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে ইনিশিয়ালি আমাদের 4P বলে একটা জিনিস ছিল, আপনারা পড়েছেন কিনা আমি ঠিক জানি না। 4P, প্রাইস, প্রমোশন, প্লেস, প্রোডাক্ট। প্রোডাক্ট। এই 4P কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, কেমন? এই যে ধরেন হ্যাঁ, মার্কেটিং মিক্স, হ্যাঁ। সো এটাও কিন্তু তারা এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, কেমন? যে তারা স্ট্র্যাটেজিক্যালি দে আর কম্বাইন্ড অ্যাকচুয়ালি টু অ্যাচিভ দেয়ার মার্কেটিং অবজেক্টিভস। আলটিমেটলি ধরেন 4P এর মধ্যে কি ছিল আমার মনে আছে, প্রোডাক্ট ছিল পি দিয়ে,
আর একটা ছিল কি প্রাইস প্রাইস ছিল, আছে স্যার। জি স্যার। একটা ছিল মনে হয় প্লেস প্লেস ছিল, প্রমোশন প্লেস ছিল, প্লেস, প্রমোশন জি স্যার, প্রমোশন প্রমোশন স্যার, প্লেস ছিল, তারপরে ছিল কি প্রমোশন ছিল, ইয়েস প্রমোশন। প্রমোশন স্যার। হ্যাঁ, এই 4P ছিল। তো এই 4P এগুলা কিন্তু 4Ps আর এগুলা আচ্ছা, তারা কিন্তু মার্কেটিং মিক্স বলছি, হ্যাঁ। এবং আলটিমেটলি এই 4টা 4P দিয়ে কি হতো জানেন, তারা কম্বাইন্ডলি তারা অ্যাচিভ করতো, দে অ্যাচিভ কি অ্যাচিভ করতো, কম্পিটিটিভ মার্কেটিং, অ্যাডভান্টেজ। হ্যাঁ মার্কেটিং অবজেক্টিভস, হ্যাঁ মার্কেটিং অবজেক্টিভস এনশিওর করতো। মার্কেটিং অবজেক্টিভস এনশিওর করার মাধ্যম দিয়ে তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনশিওর করতো, রাইট। এরপরে এই আপনারা জেনে খুশি হবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় পড়াই এবং আপনারা দেখে দেখে থাকবেন যে এই 4Pটা পরে আর 4P থাকলো না, রাইট। এটা হয়ে গেল, আপনারা শুনছেন কিনা জানি না, 7Pতে চলে গেল। হুম, 7Pর নাম শুনছেন? জি স্যার, সার্ভিসটা যোগ হয়েছে স্যার মার্কেটিং এর সাথে। 7Ps অফ মার্কেটিং এর মধ্যে কি কি আছে বলেন তো দেখি। না আমরা তো 4টা শিখলাম, আর নতুন 3টা কি বলেন তো দেখি, মনে আছে নাকি? প্রোডাক্ট বললাম, প্রাইস বললাম, প্লেস বললাম, প্রমোশন বললাম, এটা তো 4Pর বললাম। আরো 3টা যোগ হয়েছে। 3টার মধ্যে একটা হলো পিপল, পিপল যোগ হয়েছে, আর 2টা জানি কি, আর একটা হলো প্রসেস, হ্যাঁ প্রসেস যোগ হয়েছে, আর লাস্ট অফ অল আরেকটা আছে ফিজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্স। থ্যাংক ইউ ভাই, আমি ভুলে গেছিলাম ফিজিক্যাল এভিডেন্স। হ্যাঁ, তাহলে এই এখন এই 7P আসলো। এই 7P আপনারা একটু খেয়াল করেন। হুম, আমরা যদি মার্কেটিং, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা পরীক্ষায় মানে আসার সম্ভাবনা আসলে 200%, রাইট। এখান থেকে কোশ্চেন আসবেই, হ্যাঁ আপনি একটু খেয়াল করেন, কারণ কোশ্চেন গুলো পরীক্ষা হুট করে অ্যান্সার দেওয়া কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, আমাদের রোজার কারণে আমাদের ক্লাসের টাইমিংটা মনে হয় কম, রাইট। আমাদের আজকে ক্লাস কটা পর্যন্ত আমাকে যদি টাইমটা বলতেন, তাহলে আমি একটু, হ্যাঁ 5টা 10 পর্যন্ত স্যার। 5টা 10 পর্যন্ত না, জি। রাইট। 5টা 10 পর্যন্ত, আচ্ছা একটু ধরেন না আমাকে, 5টা 10 পর্যন্ত আমরা তারা হুম। জনি মজুমদার কি জানি বলতেছেন, জনি মজুমদার, জনি স্যার মজুমদার কি আপনাকে শুনতে বলতেছেন? পাচ্ছিলাম না স্যার, আপনাকে শুনতে পাচ্ছিলাম না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। না আমি তো মিউট করছিলাম, আমি তো ওই যে অফিসে তো ওদেরকে ছেড়ে দিলাম আর কি, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দিলাম। ও আচ্ছা স্যার, সরি স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আমরা যে জিনিসটা বলতেছিলাম,
4P আসলো, দেখেন এই যে 7P আসলো, দেখেন এই যে এখানে দেখেন আমরা এই যে কি রুবেকা সুলতানা বলতেছিলেন না কি কে কথা বলতেছিলেন? রুবেকা মেয়েটার নাম কি? জি স্যার, রেবুকা সুলতানা স্যার। রুবেকা বলতেছিলেন। রুবেকা একটু খেয়াল করেন। এই দাঁড়ান। হুম উম, আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে রুবেকা এখানে একটু খেয়াল করেন যে এই যে কর্পোরেট প্ল্যান, হ্যাঁ, কর্পোরেট প্ল্যান আর হলো এখানে মার্কেটিং প্ল্যান, এই দুইটার মধ্যে কি সম্পর্ক পাচ্ছেন? কোনো সম্পর্ক করা যাচ্ছে রুবেকা? এই দুইটা ইয়ার মধ্যে রিলেশনশিপ কি করা যাচ্ছে? আমরা মার্কেটিং প্ল্যান বলতে, আমরা মার্কেটিং অবজেক্টিভ বলতে আমরা 4P 7Pর কথা বললাম। হ্যাঁ, আমাদের মার্কেটিং এক্সপেন্ডিচার থাকতে পারে, আমাদের মার্কেটিং রিসার্চ, মার্কেটিং অডিট থাকতে পারে, না কিছু থাকতে পারে মার্কেটিং অবজেক্টিভস এর মধ্যে, এগুলো থাকবে। আমাদের মার্কেটিংকে আবার মাথায় রেখে আমরা সেলস ডিজাইন করব, তারপর আমরা অ্যাডভার্টাইজিং মানে অ্যাডভার্টাইজিং এর অবজেক্টিভ সেট করব, সেলস ফোর্স ঠিক করব, আমরা এটা ইমপ্লিমেন্ট করব, আমরা অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্লিমেন্টেশন করব, আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, রাইট? তো এখন আমরা যে এখন মূল যে জিনিসটা, যেটা কারণে আমি এই যে ফিগার 13.1 যে জিনিসটা আপনাদেরকে নিয়ে আসছি 13.1-এ, এই 13.1 এর মূল জায়গাটা কি একটু বলবেন আমাকে? মানে এই যে 13.1 এর মানে মার্কেটিং স্ট্র্যাটেজি আর কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে লিঙ্কটা কি বা সম্পর্কটা কি, এটাই আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। স্যার, কর্পোরেটের যে স্ট্র্যাটেজি, তাদের যে কর্পোরেট অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি যে টুলস গুলি, এগুলি ইউজ করে তো স্যার আমরা কর্পোরেটের অবজেক্টিভটা অ্যাচিভ করতেছি, তাই না? ইয়েস। তো দেখেন, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির মধ্যে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যেরকম এক ধরনের কর্পোরেট স্ট্র্যাটেজি, ঠিক মার্কেটিং স্ট্র্যাটেজিটাও এক ধরনের কর্পোরেট স্ট্র্যাটেজি। সম্পর্কটা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি যখন ধরেন স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট করতেছেন বা রিসোর্স অ্যালোকেশন করতেছেন, তখন ফাইন্যান্সের জন্য আপনি যেরকম করে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি করতেছেন, ওর রিসোর্স অ্যালোকেশন করতেছেন ওর ফাংশন অনুযায়ী, ওর কাজ অনুযায়ী, ঠিক এমনটি আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আপনি মার্কেটিং অবজেক্টিভের সাথে মিল রেখে আপনি মার্কেটিং এর রিসার্চ করছেন, মার্কেটিং এর জন্য আপনার এক্সপেন্ডিচার বাজেট করছেন, মার্কেটিং এর স্ট্র্যাটেজি ঠিক করছেন, 7P ঠিক করছেন, এবং এই 7P কে আবার ইমপ্লিমেন্ট করার জন্য আপনার বিভিন্ন রকম সেলসের অবজেক্টিভিটি এনশিওর করছেন, অ্যাডভার্টাইজিং অবজেক্টিভিটি এনশিওর করছেন, এবং অ্যাকর্ডিংলি আপনার সেলস টিম ঠিক করছেন, অ্যাডভার্টাইজিং টিম ঠিক করছেন, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন করছেন। অল দিজ আর থিংস ক্লিয়ার? আপনারা কি সম্পর্কটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার কি না? জি স্যার, আমরা বুঝতে এম আই পারছি স্যার। রাইট? আপনারা কি বুঝতে বুঝতে পেরেছি স্যার। পেরেছেন? রাইট স্যার। আচ্ছা, এখন জি স্যার। আসেন আমরা 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 একটু, কারণ আমরা তো এখানে জিনিসগুলো তো ভাস্ট, আমাকে লিঙ্ক গুলা ধরে নিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে বলতেছে যে মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, হাউ টু কন্ট্রোল মার্কেটিং অ্যাক্টিভিটিস, জাস্ট একটু বলার চেষ্টা করেন আপনারা, হাউ টু কন্ট্রোল। স্যার, প্রথম হলো আমি যেটা করব যে মানে মার্কেটিং এ আমার অবজেক্টিভ কি এবং আমার সেই সাথে অবজেক্টিভ অ্যাচিভ করতে হলে স্ট্র্যাটেজি কি। দেন হলো যে আমি একটা স্ট্যান্ডার্ড সেট করব, যার এগেইনস্টে আমি পারফরমেন্সটা মেজার করব যে আমার অবজেক্টিভ ফুলফিল হয়েছে কিনা। আর সেই সাথে স্যার দেন আমি যদি আমার দেখি যে অবজেক্টিভ ফুলফিল হয়েছে বা যদি কোনো মিস থাকে তাহলে সেটা কারেকশন করব, কারেক্টিভ অ্যাকশন নেব। আর যদি মিস না থাকে স্যার, যে ফার্স্ট যেটা আর কি অডিট যেটা, সেটা করব বা রিভিউ করব যে আমার অবজেক্টিভটা ফুলফিল হয়েছে কিনা।
আর কি করবেন? তার প্রথমে হলো যে আমার অবজেক্টিভ অ্যান্ড স্ট্র্যাটেজি ঠিক করব। হ্যাঁ, করবেন। তারপর দেন এই যে মানে অবজেক্টিভ আর স্ট্র্যাটেজিটা ঠিক, যে এটা যে ঠিক হওয়ার পরে আমি অবজেক্টিভটা ফুলফিল করতে পেরেছি কিনা সেটা আমি মাপার জন্য, পারফরমেন্স মাপার জন্য কিছু স্ট্যান্ডার্ড সেট করব, যার এগেইনস্টে আমি পারফরমেন্সটাকে ইভালুয়েশন করব। পারফরমেন্সটাকে ইভ্যালুয়েশন। জি, সেখান হ্যাঁ, থেকে আমার অবজেক্টিভ যখন এটা ইভালুয়েশন করবো, ইভালুয়েশন করার পরে যদি আমি দেখি যে না কিছু গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে আমি কারেকশন, যদি মেজারমেন্ট নিতে হয় সেটা আমি অ্যাপ্লাই করব, কারেক্টিভ মেজারমেন্ট নেব। আর যদি দেখি ঠিক আছে তাহলে তো ঠিক আছে। ফাইন ফাইন। মোটামুটি আপনারা এইখানে যে ফিগার 13.2 ফলো করলেই আসলে মোটামুটি হয়ে যাচ্ছে, রাইট? সো আপনার সাথে মিলে গেছে পুরোপুরি। আচ্ছা, এখানে মূলত কি পয়েন্টটা ছিল যে এটা তো আপনার একটা ফিগারের অ্যানালাইসিস করছে। যদি আমি এটাকে রেগুলারলি বলি, মানে একটা প্যারার মধ্যে যদি একটা দুটা লাইনে আমরা যদি এটা বলতে চাই, তাহলে আমরা এটা বলবো এইটুকুই যে প্রত্যেকটা মার্কেটিং অ্যাক্টিভিটির জন্য কন্ট্রোল করার জন্য আমাদেরকে মার্কেটিং অ্যাক্টিভিটি ওয়াইজ আমার অবজেক্টিভ এবং সে অনুযায়ী আমাকে কেপিআই ঠিক করতে হবে। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, কেপিআই ঠিক কি করতে হবে। পারফরমেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, কি পারফরমেন্স ইন্ডিকেটর ঠিক করতে হবে, রাইট? আচ্ছা, এই কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে আমি আলটিমেটলি কি করব? এই কি পারফরমেন্স ইন্ডিকেটর আমি রেগুলার বেসিসে মনিটর করব, ঠিক আছে? এবং আমি এই যে অ্যানালাইজ করে দেখব যে অ্যাকচুয়ালি কেপিআই কোথায় এনশিওর হচ্ছে, কোথায় এনশিওর হচ্ছে না, এবং কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, এবং অ্যাকর্ডিংলি আমরা সেই কেপিআই দিয়ে আমরা কি করব, কারেক্টিভ অ্যাকশন নিয়ে চলে যাব। বুঝতে পেরেছেন কিভাবে মার্কেটিং কন্ট্রোল করবেন? এখন আপনার পরীক্ষা কেসের মধ্যে আসতে জি পারে স্যার। যে ধরেন এরকম, আমি প্র্যাগমেটিক বলে দিচ্ছি আপনার একটা ধরেন সে একটা বিভিন্ন ধরনের মার্কেটিং রিসার্চ করছে, রিসার্চ করলে বিভিন্ন ধরনের সে করেছে, প্রমোশন অ্যাক্টিভিটি করেছে, তারপর সেলস বাড়ানোর জন্য সে বিভিন্ন রকম কাজ টাজ করেছে। এখন আপনাকে বলতেছে যে ভাই এই যে মার্কেটিং এফোর্টস গুলা সে দিয়েছে বা মার্কেটিং অ্যাক্টিভিটি গুলা দিয়েছে, তো অ্যাজ এ সিইও আপনি কিভাবে আপনি এই 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 মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, বা কিভাবে এই মার্কেটিং অ্যাক্টিভিটিস এর উপরে আপনি কন্ট্রোল ইম্পোজ করতে পারেন, বা কিভাবে আপনি এই মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো রেগুলার বেসিসে মনিটরিং করতে পারেন, আপনার স্ট্র্যাটেজি গুলা কি হবে? আপনাকে যদি এরকম একটা কোশ্চেন করে বসে, জাস্ট একদম প্র্যাকটিক্যাল, তখন আপনি কি বলবেন? কি বলবেন বলেন? স্যার ওই কোম্পানি ভিত্তিক আমাদের কেপিআই কি কি হইতে পারে সেটা আইডেন্টিফাই করব। এক্স্যাক্টলি, ওই কোম্পানির যে অ্যাক্টিভিটি মেজর গুলা হয়েছে। কম্পিটিটর, স্যার ওই হ্যাঁ, কোম্পানিতে আমি মেজর কম্পিটিটরের দেখবো না স্যার? অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। না, মেজর কম্পিটিটর দেখবো, আমরা কম্পিটিটর দেখবো, সেটা ঠিক আছে, বাট আমি বলছি মানে কম্পিটিটর দেখবো আমরা, সেটা ঠিক আছে, বাট আমরা আমরা যেটা বলেছিলাম যে আমরা ওদের মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো আমরা কিভাবে কন্ট্রোল করব, আমার কোশ্চেনটা ছিল এরকম আর কি, ঠিক আছে? আমরা তো দেখবো যে মানে কম্পিটিটর কি করতেছে, সে অনুযায়ী আমাদের এফোর্টসটা কি ছিল, কোন কোন জায়গায় আমাদের এফোর্টসটা কম ছিল, হ্যাঁ কেমন, কোন কোন জায়গায় আমার এফোর্টসটা বেশি ছিল, সেটা ঠিক আছে, সেটা দেখবো। বাট আমরা মূল কোন মার্কেটিং অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে গেলে আমাকে মূল হাত দিতে হবে হলো তার রেলিভেন্ট অ্যাক্টিভিটি এগেনস্টে কি পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই এর দিকে হাত দিতে হবে, রাইট? কেপিআই Yes. দেখে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি সে তার কি পারফরমেন্স ইন্ডিকেটর কি কি ছিল, আর সে কি কি অ্যাকচুয়ালি কি কি কাজ করেছে, রাইট? আচ্ছা, তাহলে সে যে কাজগুলো সরেছে সেটা যদি কেপিআই এর সাথে মিল না থাকে, তাহলে কি এখানেই তো আমি ধরা পড়ে যাচ্ছে যে তার মানে পুরো জিনিসটাই তো তাহলে ইমপ্রুভমেন্ট দরকার। মানে সে কেপিআই একটা সেট করেছে, সে মার্কেটিং অ্যাক্টিভিটি করেছে অন্য জায়গায়, মানে কেপিআই এর সাথে মার্কেটিং অ্যাক্টিভিটি ম্যাচ করছে না, এরকম হতে পারে না? হতে পারে তো, Yes, sir. রাইট? অবশ্যই পারে। তো তো যখন এজ এ সিইও হিসেবে যখন আপনাকে বলবে যে আপনি তাহলে এটা কি করবেন কন্ট্রোল, তখন আপনাকে আগেই
ঠিক করতে হবে যে ভাই আমি পারফরমেন্স বেস, আমি অ্যাক্টিভিটি বেস কেপিআই করব, আমি ডেটা অ্যানালাইসিস করব, আমি ট্রেন্ড অ্যানালাইসিস করব, আমি কোন কোন এরিয়াগুলোতে মানে হয়েছে, ইমপ্রুভমেন্টের জায়গা ছিল বা ইমপ্রুভমেন্ট করা যাইতো, করে নাই, ঠিক আছে, ইমপ্রুভমেন্টের এরিয়াগুলো বের করব, এরপরে আমি আমি কারেক্টিভ অ্যাকশন ট্যাকশন আমি যাবি এইগুলাতে যাব। রাইট? আপনি জিনিসটা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট জিনিসটা এইটাই। আমার মনে হয় যে আমি মনে হয় বলে ফেলছি আর কি, মেসেজটা আপনাকে দিয়ে দিছি, এর বেশি মেসেজ দেওয়ার এখানে কিছু নাই। আচ্ছা একটু দ্রুত যাই, ক্লাস প্রায় শেষের দিকে তো আমরা একটু দ্রুত যাই, রোজার সময়। আচ্ছা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা কি জিনিস? হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট? আমরা স্যার এই যে একটা ফাংশনটা একটু কোম্পানিতে আমরা যে এমপ্লয়ি ইয়ে করি, রিক্রুট করি, সেই হুম, রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদেরকে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন সিলেকশন প্রসেসের মাধ্যমে তাদেরকে রিক্রুট করা, দেন ট্রেনিং করা, দেন তাদেরকে রিটেনশন করা, দেন তাদেরকে প্রমোশন হলে প্রমোশন করা, মানে এক্সাক্ট পিপলকে এক্সাক্ট স্যালারি দিয়ে তাদেরকে রিটেন করা, এর মাধ্যমে কোম্পানির আপনার অবজেক্টিভ ফুলফিল করা। এক্স্যাক্টলি। আর মানে রাইট পিপল ইন দা রাইট প্লেস ইন হুম, রাইট টাইম। ইয়েস। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন, রাইট পিপল ইন এ রাইট প্লেস এট রাইট টাইম, পারফেক্ট একটা কথা বলেছেন। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে অবজেক্টিভ যদি বলি, বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে যদি আমরা বলি যে মানে এটাকে যদি আমার ব্যাপ্তিটা আমরা যদি বলতে চাই, এই ব্যাপ্তিটা যদি আমরা একটা ছবির মাধ্যমে যদি আমরা যদি দেখি, আপনি দেখবেন যে এমপ্লয়ি একটা একটা এমপ্লয়িকে রিটেইন করা থেকে শুরু করে, একটা এমপ্লয়িকে রিক্রুটমেন্ট থেকে শুরু করে, তার ট্রেনিং থেকে শুরু করে, তার রিওয়ার্ডিং থেকে শুরু করে, তার সাকসেস, তাকে রিটেইন করা, এবং এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাথে স্ট্র্যাটেজিক অবজেক্টিভের সাথে ইনলাইন করা, ব্যাপারটা বুঝছেন? মানে কখনোই হিউম্যান রিসোর্সের গোল বা ধরেন অবজেক্টিভ কখনোই কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে মানে কন্ট্রাডিক্টরি হবে না, বা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ সাথে কখনোই কন্ট্রাডিক্টরি হবে না, এটা অবশ্যই ইনলাইন হবে, ঠিক আছে? তো অ্যাকর্ডিংলি আমাকে হিউম্যান রিসোর্স প্ল্যান করতে হবে, এবং হিউম্যান রিসোর্স প্ল্যান করতে গিয়ে আমাকে ধরেন বিভিন্ন ধরনের প্ল্যানে যেতে হবে, লাইক আমাকে রিক্রুটমেন্ট প্ল্যান করতে হতে পারে, আমার ট্রেনিং প্ল্যান করতে পারে, আমার ডেভেলপমেন্ট প্ল্যান করতে পারে, আমার প্রোডাক্টিভিটি প্ল্যান করতে পারে, আমার রিডান্ডেন্সি প্ল্যান, আমার রিটেনশন প্ল্যান, অল দিজ আর প্ল্যান। এরপরে ধরেন আমার লাইক সাকসেশন, আমাদের কারেন্ট বিজনেসে দেখুন সাকসেশন প্ল্যানিং নাই বললেই চলে। দেখুন আমাদের বাংলাদেশি কোম্পানিগুলাস, দে আর অ্যাকচুয়ালি গেটিং বিহাইন্ড, লাইক তারা অনেক দূরে পৌঁছে আছে, যে তারা চিন্তা করতেছে যে তাদের নেক্সট জেনারেশন কেমন হবে, হ্যাঁ, হোয়াট ইজ দেয়ার সাকসেশন, হ্যাঁ, এবং এইটা তারা অনেকটা পিছিয়ে আছে, এবং অনেক অর্গানাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে বিকজ নেক্সট জেনারেশন সাকসেশন প্ল্যানিং নাই, হ্যাঁ। তো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে ধরেন এখানে ধরেন আমাদের এখানে একটা দিছে, দেখেন এইচআর হিউম্যান রিসোর্স সাইকেল দিছে একটা, এখানে দেখেন হিউম্যান রিসোর্স ডিভান্স নামে একজন ইকোনমিক্সট, ডিভান্স হিউম্যান রিসোর্স সাইকেল, এখানে দেখেন সিলেকশন বলছে, পারফরমেন্স বলছে, অ্যাপ্রেজাল বলছে, রিওয়ার্ড বলছে, ট্রেনিং ডেভেলপমেন্ট, দেন আবার ঘুরে এই লুপটা, এটা হিউম্যান রিসোর্স সাইকেল বলতেছে। সো এইভাবে আমাদের এটার কাজ। এরপরে আর&ডি আছে, আর&ডিও এরকম ফাংশনস, আরেকটা ফাংশনস, আর&ডি এর সাথেও আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সম্পর্ক আছে। হ্যাঁ, এইটা আর&ডির মধ্যে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এর মধ্যে আছে ইনোভেশন প্ল্যানিং আছে। হ্যাঁ, ইনোভেশন প্ল্যানিং এর আন্ডারে যে বিভিন্ন ডাইমেনশন, লিডারশিপ, কালচার, পিপুল, স্ট্রাকচার, কমিউনিকেশনস, অল দিজ আর আই মিন এই পারভিউতে আছে। এরপরে যেটা আছে অপারেশনস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে, এটাও বেশ বড়ই হবে। এরপর জাস্ট ইন টাইম আছে, আমরা একটু জাস্ট বলে নিই জাস্ট ইন টাইমের কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে কি আছে, টোটাল টিকিউ ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে কি হবে, হ্যাঁ, এটা কিভাবে, পারচেজিং পলিসি, পারচেজিং মিক্সটা কেমন হবে, তারপর পারচেজিং ইয়াটা কি হবে, সাপ্লাই চেইনটা কেমন হবে, ঠিক আছে, এখানে আবার ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন আছে, তারপরে ট্র্যাডিশনাল সাপ্লাই চেইন আছে, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে, প্রকিউরমেন্টের ক্ষেত্রে কি হবে,
সো এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এই যে আপনার এখন যেটা বললাম আর কি, ঠিক আছে, R&D পার্টটা আর হলো হিউম্যান রিসোর্সের পার্টটা তো শেষ করলাম, বাট আমরা R&D পার্টটা আর জিআইটি যে ইয়েটা দেখলাম এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। হোপফুলি দেখা হবে নেক্সট ক্লাস। হ্যাঁ, একটা কোশ্চেন তো আপনি স্যার, একটু আসসালামু আলাইকুম ইয়াকে স্যার। একটু বলবেন যে ওই যে 2 ক্লাস রিপ্রেজেন্টেটিভের নাম্বার আমাকে একটু কালেক্ট করে দিবেন, সো দ্যাট আই উইল এনশিওর দেয়ার অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাস। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, কি কোশ্চেন ছিল বলেন তো? স্যার কে জানি একটা চ্যাপ্টার কোশ্চেন করতে চান। স্যার চ্যাপ্টার 7 কি স্যার আপনি পড়াবেন স্যার? চ্যাপ্টার 7 আমি পড়াবো কি না? জি স্যার। আমি কি চ্যাপ্টার 7 আচ্ছা চ্যাপ্টার 9 পর্যন্ত কি চ্যাপ্টার 7 কি আমি পড়াইনি? দাঁড়ান, চ্যাপ্টার 7 কি আমরা কি 9 থেকে শুরু করেছিলাম? স্যার লাস্ট ক্লাস মেবি আপনি 6 পর্যন্ত পড়াইছেন স্যার। হ্যাঁ, স্যার লাস্ট ক্লাস 6 পড়াইছিলেন, চ্যাপ্টার 6। ইয়েস, এটাই আমার বারবার মনে হচ্ছিল যে আপনি যখন বলছেন 12 পড়াইছেন, আমার তো 12 উল্টে দেখলাম যে 12 বিষয়গুলো আসলে আলোচনা আসে নাই। আচ্ছা, তো আপনাকে তো আমি প্রথমেই বলছিলাম যে আপনাদের আচ্ছা যাই হোক, আপনাদের চ্যাপ্টার 7টা বাকি আছে, এই তো? আর কোনটা কোনটা বাকি আছে আমাকে একটু বলেন তাহলে স্যার আমি। আপনি 6 পর্যন্ত পড়াইছেন স্যার। আচ্ছা 6, আর এখন আমি যেটা বললাম 12 পড়ালাম, এই তো? না 13 পড়ালাম। 13। 13, হ্যাঁ 13 গুলোর মধ্যে 7, 8, 9, 10, 11, 12 আর 7 বাকি আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা চ্যাপ্টার 13 পড়িয়েছি তো। আচ্ছা 13 বিজনেস প্ল্যানিংটা পড়াইছি, ফাংশনাল স্ট্র্যাটেজিস পড়াইছি। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা 7 পড়াবো স্যার। না অবশ্যই পড়াবো না তো, আমি কিছু বলি নাই, আমি তো জাস্ট আপনাদের ভিউটা শুনতে চাচ্ছিলাম। আপনারাই তো আমাকে বললেন যে স্যার 12 পড়াইছেন, সরি হ্যাঁ 12 পড়াইছেন লাস্ট ক্লাসে। আরওআই দিয়ে আপনারা কি আমাদের ওই ব্যাচটা না, নিউ ব্যাচটা না? ইয়েস স্যার আমরা নিউ ব্যাচ। ও আমাদের তো, হ্যাঁ বুঝতে পারছি, আমি তো 2টা ব্যাচই নিচ্ছি, নিউ ব্যাচ ওল্ড ব্যাচে তো, সো ওই কারণে। স্যার আমাদেরকে আরো আইটা পড়ানো হয় নাই স্যার, যে বলছে তো ভুল বলছে। আচ্ছা ঠিক আছে, আরওআই তার মানে আপনাদের চ্যাপ্টার 12 বাকি আছে, এই তো? স্যার আমাদের 7 থেকে 12 পর্যন্তই বাকি। 7 থেকে 12 পর্যন্তই বাকি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। স্যার এটা এটা শেষ করার পর 13 চ্যাপ্টারটার যে রেস্ট অফ পার্ট আছে এটা শেষ করার পর স্যার আপনি আবার 7 থেকে কাইন্ডলি শুরু করতে পারেন। আমার মনে হয় 13 চ্যাপ্টারের বাকি যে পার্টটা আছে এটা শেষ করার পরে আমরা 7 চলে যাব, ঠিক আছে ভাই? জি স্যার। ওটা আলাদা চ্যাপ্টার, 7টা হলো স্ট্র্যাটেজিক অপশনস, ব্যাপারটা জি বুঝছেন? স্যার। 7, 8, 9 এটা রিলেটেড চ্যাপ্টার, ব্যাপারটা বুঝছেন? আবার 10 আবার আলাদা চ্যাপ্টার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। সব চ্যাপ্টার যে একটার পর একটার সাথে লিঙ্ক তা কিন্তু না। যেমন ধরেন 7, 8, 9 এটা হলো রিলেটেড চ্যাপ্টার, রাইট? আবার 3, 4, 5 এটা রিলেটেড চ্যাপ্টার, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা স্যার। আবার ধরেন 10, 11, 12 এটা আবার রিলেটেড চ্যাপ্টার, ব্যাপারটা বুঝছেন? জি আমি কি স্যার। বুঝাতে পারছি আবার আপনাকে? এইরকম আর কি। সো সব চ্যাপ্টার যে একটা জি স্যার। চ্যাপ্টারের সাথে রিলেটেড এরকম না। আজকে যেটা 13 পড়াইছি এটা অ্যাবসলিউটলি বিজনেস প্ল্যানিং এবং ফাইন্যান্সিয়াল ফাংশনাল স্ট্র্যাটেজির সাথে, এটা অ্যাবসলিউটলি আলাদা চ্যাপ্টার। তো অসুবিধা জি নাই, স্যার এটা উই উইল টেক কেয়ার অফ ইট। আলাদা। আপনাদের ওই যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ফয়সাল শিকদারের নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন। ফয়সাল শিকদার, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? ক্লাস রিপ্রেজেন্টেটিভের প্লিজ আমার নাম্বার দিয়ে দিতেছি, আমার নাম্বারে কেউ ফোন করে ওর নাম্বারটা কালেক্ট করে দিয়ে, ঠিক আছে? আমি আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দিলাম, ওকে? সো দ্যাট আই উইল কল হিম এবং আই উইল ডিসকাস। হ্যাঁ, ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই। হ্যাঁ, জি জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ, বাই।